সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় শোডাউনের মে দিবস। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলন। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি শামসুজ্জামান দুদু ভাই আপনার কাছে যেতে চাই। মে দিবস, শ্রমিক অধিকার রক্ষায় যে দিবস প্রতি বছরই পালিত হয়ে আসছে বিগত আমরা যেটা জানি যে এই সময়ে আপনি কি মনে করেন যে মে দিবস এটি আসলে কি এখন লোক দেখানোতে পরিণত হয়েছে কিনা, বা আপনার কি মনে হয় যে শ্রমিক অধিকার রক্ষায় সরকার কতটা সোচ্চার? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন প্রজ্ঞাপন আলোচক শুভেচ্ছা, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন টেলিভিশনের সামনে বসে তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। আমি শুরুতেই মে দিবসে যারা শহীদ হয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন সেই শিকাগো শহরে, যেটা ঐতিহাসিক দিন বললেও কম বলা হয়, সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং বাংলাদেশের আপামর শ্রমিক সমাজ না, খেটে খাওয়া মানুষ যারা, তাদের প্রতি শ্রদ্ধা, অবনত চিত্তে আমি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ আসলে খেটে খাওয়া মানুষের জন্যই তৈরি হয়েছে। ছাত্র যুবকরা যেমন অস্ত্র ধরেছিল, গ্রামে গঞ্জের মানুষ, মিল কারখানার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং তারা যে স্বপ্নে বাংলাদেশ তৈরি করেছিল যে এক মুঠো দুমুঠো খেতে পারবে, চাকরির নিশ্চয়তা থাকবে, এই যে স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন, এখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ। তো সেই শ্রমিক সমাজ কেমন আছে, এই প্রশ্ন যদি করি তাহলে দেশ কেমন আছে প্রশ্নটা চলে আসে। এই যে আপনি একটুখানি বললেন, আজকে শিরোনামটা রেখেছেন লোক দেখানো মে দিবস। এই প্রশ্নটা কেন আসছে? প্রশ্নটা এই জন্যে আসছে যে শ্রমিকরা কেমন আছে এটা আমরা কম বেশি সবাই জানি। কি সরকারি দল কি বিরোধী দল, সবাই কিন্তু শ্রমিকদের পাশে থাকার কথা আমরা বলছি, কিন্তু আইনগত দিক থেকে তারা যতটুকু পাওয়ার, সুরক্ষা পাওয়ার সেটুকু তারা পাচ্ছে কি না, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, মানে এটা কল্পনাতীত, কিন্তু শ্রমিকদের বেতন বা অন্যান্য শ্রেণী পেশা মানুষের বেতন সেই হারে বাড়ছে কিনা। আগে 2 বেলা হয়তো খেত শ্রমিকরা, 3 বেলার কথা বলছি না, কিন্তু এখন সেটি 1 বেলা এসে দাঁড়াইছে কিনা। কিন্তু শ্রমিক সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, দাবিনামা আছে, আন্দোলন আছে, কিন্তু আসলে ওই জায়গাটা আনতে পারি না। আমার ধারণা, আমার বিশ্বাস, দেশে যদি স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদ না থাকতো, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকতো, ভোটাধিকার, ভোট যে দিবে সে তার পছন্দের প্রার্থী বা কে ভোট দিতে পারত, তাহলে এতটা মানে ভয়ঙ্কর খারাপ অবস্থায় আমরা যেতাম না। এটা হলো আমার ধারণা। অর্থাৎ জবাবদিহিতামূলক সরকারি ব্যবস্থা না থাকার কারণে দেশ যেখানে গিয়ে দাঁড়ানোর কথা, অধিকার বঞ্চিত, শুধু শ্রমিক না, কৃষক না, পুরো দেশে এখন অধিকার বঞ্চিত। সেই জন্যে অভাবের কথা সে বলতে পারে না, তার দাবির কথা সে সোচ্চার কণ্ঠে বলতে পারে না। এই বলতে না পারাটাও, এখানে আরেকটা বিষয় দেখবেন যে আগে বাম ঘরানার যেসব দেশ ছিল, অর্থাৎ মার্ক্সবাদী বা শ্রমজীবী যেসব দেশ হিসাবে পরিচিত, সেই দেশগুলো এখন এক ধরনের রাজনীতি বিচ্যুতি বলবো আমি, 2-1টি দেশ বাদে, এখন যে সাম্রাজ্যবাদের কথা আমরা বলতাম, তারা শ্রমিক অধিকারের কথা বলছে, অর্থাৎ আমেরিকার কথা বলছে। সারা বিশ্বে না, বাংলাদেশেও শ্রমজীবী মানুষের পক্ষে তারা ট্রেড ইউনিয়ন হওয়ার কথা বলছে। কিন্তু অন্য দেশগুলো, যে দেশগুলোকে আমি মার্ক্সবাদী বা লেনিনিজম যে কথা, তারা কিন্তু এখন বিচ্যুতির অবস্থায় পড়ে গেছে, 2-1টি দেশ বাদে।
সেই জন্যে সারা বিশ্বের পরিবর্তনের সঙ্গে বাংলাদেশেরও নানামুখী পরিবর্তন হয়েছে। তার উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্রের প্রত্যাশা, সেই জায়গা থেকে আমরা এখন ফ্যাসিবাদে রূপান্তরিত একটি দেশের আমরা পৌঁছে গেছি। এটাই সবথেকে খারাপ দৃষ্টান্ত বলবো। এক্ষেত্রে যেটি মাননীয় প্রধানমন্ত্রী একটি উক্তি আপনাকে একটু উল্লেখ করতে চাই যে ডান বাম সব মিলে একাকার হয়েছে সরকার উৎখাতের ক্ষেত্রে। ডান বাম উনিও একটা নিশ্চয়ই একটা মানে রাজনীতির ভিতরে পড়বেন। উনি কি মধ্য না, উনি কি মানে ডান বামের ঊর্ধ্বে? উনি তো রাজনীতিবিদ, উনিও একটা জায়গায় একটা রাজনীতির ভিতর পড়বে, ডানে অথবা বামে বা মধ্যেই পড়বে। কিন্তু উনি কতটা করতে পারছেন, উনি যে দাবিটা করছেন সেই দাবির সপক্ষে কথা তিনি বলতে পারেন। এটা কি শুধু কথার কথা? উনি আজকে যে বিভিন্ন মাধ্যমে তিনি কথা বলেছেন, সমাবেশের কথা বলেছেন, এটা কি কথার ফুলঝুরির মধ্যে আমরা থাকব নাকি বাস্তবতায় আমরা যাব? সেই জন্য আমার কাছে মনে হয় যে আজকে 52টি বছরের আমরা যে প্রাপ্তিগুলো, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের প্রাপ্তি ছিল, সেই জায়গাটা বড় মানে কমতির দিকে, নেই বললেই চলে, শূন্যের দিকে। যদি আমি আপনার কাছে আবার আসবো, মমতাজ হোসেন, যেটি আলোচনা করছিলাম শোডাউনের মে দিবস, মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে শ্রমিক অধিকার রক্ষায় তার সরকার সবই করবে, তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে সম্মানী ব্যক্তি হলেও তাকে ছাড় দেয়া হবে না। জানেন যে আসলে যেটি দুধভাই বললেন, যেটি কি কথার কথা নাকি এর কোনো বাস্তবায়ন আছে বা হবে? আপনাকে ধন্যবাদ এবং দুজন বিজ্ঞ আলোচক, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং দর্শকদেরও আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আজকে মহান মে দিবস। এই মে দিবস কে করতে গিয়ে শিকাগো শহরে মার্কিন যুক্তরাষ্ট্রে সেদিন শ্রমিকরা যারা আন্দোলন করেছিল, রক্ত দিয়েছিল, 8 ঘন্টা তাদের শ্রমের দাবিতে এবং বেতনের দাবিতে, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং তারই ধারাবাহিকতা পরে আপনারা জানেন, যখন এই দেশে মানে সারা পৃথিবীতে একটি সময় যখন সমাজতান্ত্রিক আন্দোলন সারা পৃথিবীতে চাঙ্গা দিয়ে উঠেছিল, সোভিয়েত ইউনিয়ন, চায়না সহ পৃথিবীর বিভিন্ন দেশে, আপনি কিউবা বলেন, ভিয়েতনাম বলেন, ল্যাটিন আমেরিকা, বিভিন্ন দেশে সেই সময় একটা শ্রমিক আন্দোলন এবং শ্রমিক সমাজের একটা উত্থান যে ঘটেছিল, সেটা থেকে অবশ্যই এখনকার আমরা যদি এই এখনকার বাস্তবতায় এই শতাব্দীতে আমরা দেখি, তাহলে আমরা একটু ব্যতিক্রম দেখতে পারি। তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরেই বাংলাদেশে যে সংবিধান রচনা করা হয়েছিল, সেখানে শ্রমিকের কথা বারে বারে উল্লেখ করা যায়। শ্রমিকের অধিকার, শ্রম নীতির কথা বলা হয়েছে। শ্রমিকদের প্রতি বঙ্গবন্ধু বিভিন্ন ভাষণে, তার বক্তৃতায় শ্রমিকদের প্রতি সম্মান করা, শ্রমিকদের ন্যায্য অধিকার তাদের প্রতিষ্ঠা করা, এবং সেই ব্যাপারে তিনি বারেবার তার বক্তব্য তুলে ধরেছেন। তারই ধারাবাহিকতা বিষয় হিসেবে আওয়ামী লীগ, আপনারা জানেন, বঙ্গবন্ধু কন্যা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আপনারা যদি আজকে ডাটা নেন, দেখবেন সেই সময়ে যারা কলকারখানায় শ্রমিক ছিলেন, তাদের বেতন কত গুণ বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের, কলকারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আমাদের গার্মেন্টসে বিরাট একটি অংশ শ্রমিক রয়েছে, তাদের বেতন আপনি যদি দেখেন, আজকে থেকে 10 বছর আগেও আমি যদি রেফারেন্স দিই, 10 গুণ বৃদ্ধি পেয়েছে তাদেরকে। আজকে আমাদের আর কৃষিক্ষেত্রে যে শ্রমিক যারা আছেন, শ্রম দেন, তাদেরও আজকে দেখেন মজুরি কত গুণ বৃদ্ধি পেয়েছে। আপনি যদি আমি দেখি যে পরিবহন ক্ষেত্রে যে শ্রমিকরা রয়েছে, তাদেরও আজকে পরিবহন, যা আগে যে তাদের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা, নিয়ম কানুন, আইন কিছুই ছিল না, আমূল পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে। আমি যদি লক্ষ্য করি, তাহলে এই কয়েকটি বছর, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার আমলে এই 15টি বছর এদেশের শ্রমিকদের জন্য এই সরকার তাদের কল্যাণের জন্য, শ্রম অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত কর্মসূচি করেছে, তা বিগত দিনে সারা বাংলাদেশের স্বাধীনতা প্রায় এত বছরও তা সম্ভব হয়নি যতটুকু তিনি করেছেন এই পর্যন্ত। বঙ্গবন্ধু যেটা সূচনা করে দিয়ে গেছিলেন। এখন অবশ্যই আমি বলবো যে এখন আমাদের দেশে একটি সময়ে, আমরা সংবিধানের স্বাধীনতার পরে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা, আমরা সেখানে সমাজতন্ত্রের কথা সংবিধানে বলা হয়েছিল, রাষ্ট্রের 4 মূলনীতির মধ্যে একটি অন্যতম বঙ্গবন্ধু। কিন্তু এখন সমাজতন্ত্র নেই। সমাজতন্ত্র
অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশে নেই, আমরা পুঁজিবাদী ব্যবস্থায় ঢুকে গিয়েছি, এমনকি আওয়ামী লীগও মার্কেটিং ক্যাপিটালের মধ্যে ঢুকে গিয়েছে এবং মধ্যে ঢুকে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে শ্রমিক আন্দোলন বাংলাদেশে যেভাবে হয়ে উঠেছিল একটা সময়ে, সেই শ্রমিক আন্দোলন এখন কিন্তু দেখবেন যেই কারণ হোক, বাম রাজনীতির ব্যর্থতার কারণ, শ্রমিক নেতৃত্বের ব্যর্থতার কারণে হোক, এই দেশে বা শ্রমজীবীদের তাদের যে পেশার এবং তাদের ক্ষেত্রে যে ন্যায্য মজুরিটা তারা পাচ্ছে, সেই কারণে হতে পারে যে শ্রমিক আন্দোলন কিন্তু বাংলাদেশে এখন আর সে আগের মতো নেই। আপনি দেখেন পাটকলগুলো, আপনার যেন আদমজি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে বিএনপির সময়ে, এত কয়েক হাজার লক্ষাধিক শ্রমিক তখনকার সময় কাজ করেছে, আন্দোলন সেভাবে গড়ে ওঠেনি। এখন অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, বিশেষ করে পাট ক্ষেত্রে এবং টেক্সটাইল ক্ষেত্রে কিছু কিছু হয়েছে। শ্রমিক আন্দোলন সেভাবে নেই, বিকজ শ্রমিকদের তার অল্টারনেটিভ একটি অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করা হচ্ছে। সুতরাং শ্রমিক আন্দোলন, শ্রমিক সেই জিনিসটা, সেই আন্দোলন এখন অন্য ধরনের একটি কথা বলেছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমি সেটা বলেছি, শ্রমিকরা এখন একবেলা খেতে পারে কিনা, এটি তার না, এটা ঠিক না, এটা ঠিক না। আজকে শ্রমিকদের জিজ্ঞাসা করে, আজকে রিক্সাওয়ালার থেকে একটা রিক্সা ভ্যান যিনি চালায়, এবং আজকে কৃষি, আপনার গ্রামে যান, আপনার খেতে ধান খেতে কৃষককে ধান উঠানোর জন্য শ্রমিক পাবেন না। আপনার তাদের মজুরি যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই সাথে বাংলাদেশের দ্রব্যমূল্যের সাথে আপনি সামঞ্জস্য করবেন, তারা সেভিং আছে, তারা সেভ করতে পারে, তারা খেয়ে দিয়ে সেভ করতে পারে। আগে তো পান্তা ভাত ও লবণ এবং তাদের জুটতো না, এখন একবেলা মাছ খেতে পারে, ভাত খেতে পারে 2 বেলা। আজকে সেই শ্রমিকে তার সেভিং আছে, আজকে তাদের ঘরের সে বেড়ার ঘর এখন আর নাই। আপনি গ্রামে গঞ্জে দেখবেন টিনের ঘর, যার একটু সামর্থ্য হয়ে গেছে, ভ্যান চালায়, সেও বিল্ডিং দেওয়ার চিন্তা করে, দালান করার চিন্তা করে। সুতরাং বাংলাদেশের সেই অবস্থাটা এখন নাই। শেখ হাসিনার আমলে বিশেষ করে এই শ্রেণীকে, আমাদের কর্মজীবী শ্রেণী, যেটা শ্রমিক শ্রেণী, বিভিন্ন ক্ষেত্রে যে শ্রমিক আছে, তাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে, যথেষ্ট উন্নতি হয়েছে। আমি মনে করি যে তাই যে সব হয়ে গেছে তা না, আরও তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহায়তা করা। বিকজ বাংলাদেশ শতকরা আমরা জানি 80% শ্রমিক, আমাদের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের উন্নতি হলে এই শ্রমজীবী মানুষের উন্নতি হবে, এই সাধারণ মানুষের উন্নতি হলে এই আপময় জনগণ সবার উন্নতি হবে, রাষ্ট্রের সবার ক্ষেত্রে উন্নতি হবে। তা আমি বিশ্বাস করি যতটুকু উন্নতি আমরা সম্ভব হয়েছে। আপনি মে দিবসকে এখনও আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন মে দিবস উপলক্ষে। আওয়ামী লীগ সবসময় এই দেশের শ্রমিকদের, এদের শ্রমজীবী মানুষের, এদের দরিদ্র কৃষক, শ্রমিক, আপময় জনগণের সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্যই আওয়ামী লীগের জন্ম। আমি আপনার কাছে আবার আসবো, গোলাম সরোয়ার মিলন, যেটি নিয়ে আলোচনা করছিলাম, শোডাউনের মে দিবসটি আসলে প্রতি বছরই যখন আসে, শ্রম অধিকার নিয়ে সোচ্চার হয়, এটি কি একদিনেই সীমাবদ্ধ থাকে, নাকি আমরা যেটি মমতাজ ভাই বলছিলেন শ্রমিক আন্দোলন কথা, আগে আর সেরকম শ্রমিক আন্দোলন নেই, কারণ সরকার শ্রমিকদের জন্য অনেক কিছুই করছে। আপনার কি মনে হয় যে এই দ্রব্যমূল্যের এই সময়, ঊর্ধ্বগতির সময়ে সেই শ্রমজীবী মানুষ বা শ্রমিকরা আসলে কেমন আছে? ধন্যবাদ প্রিয় সঞ্চালক জাহিদ ভাই, এবং আমার দুজন অত্যন্ত কাছের জনকে আপনি ডেকেছেন আজকের সহ আলোচক, এবং এসএটিভির অগণিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রশ্নে আসতে চাই। দেখেন, আমি বলবো যে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যে শ্রমিক দিবসে একদিনে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়ে থাকে। আপনি শিরোনাম দিয়েছেন শোডাউনের মে দিবস। আওয়ামী লীগ একটা মে দিবস পালন করছে বঙ্গবন্ধু এভিনিউতে, বিএনপি তার অফিসের সামনে করছে। তো এটা তো এখন শ্রমিকদের মাঝে নেই। এখন ওই যে শোডাউনের কথা বলছেন, যথার্থভাবেই বলছেন। কথা হচ্ছে যে দেখেন, শ্রমিকদের কথা যদি বলি, আমাদের যে শ্রম আইন আছে, এই শ্রম আইনে 20% শ্রমিকের অধিকার রক্ষার কথা বলা আছে। যেমন আমি গার্মেন্টসের উদ্যোক্তা হিসাবে আমি বলবো, গার্মেন্টস শ্রমিক, টেক্সটাইল শ্রমিক, বিমা, ব্যাংক সহ আরও এরা ধরেন শ্রম অধিকার, শ্রম আইনের মধ্যে পড়ে। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যারা নাই, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিকভাবে যারা আছে, রিক্সা শ্রমিক, নির্মাণ শ্রমিক, দিনমজুর, এদেরকে তো অধিকার রক্ষায় তো সেইভাবে কোনো প্রাতিষ্ঠানিকতা নেই। আমি এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে 1 মের যে শিক্ষা, 1 মের যে চেতনা ছিল, যে 8 ঘন্টার
যে শ্রমঘণ্টার দাবিতে হে মার্কেটে যে আন্দোলন হয়েছিল, শামসুজ্জামান দুদু বলে গিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা করি এটা আনুষ্ঠানিকভাবে, কিন্তু শ্রমিকদের যে অধিকার রক্ষায় আজকে বাংলাদেশ 52 বছর পেরিয়ে গেছে। যতটুকু করার কথা ছিল, বঙ্গবন্ধুর কথা বলেছেন উনি, শ্রমিকদের কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে আজকের বর্তমান সরকার যে অবস্থায় আছে আমি মনে করি তারা সেইভাবে ততটুকু করতে ব্যর্থ হয়েছে। এই কারণে বলবো যে শামসুজ্জামান দুদুর সাহেবের সাথে আমি এই জায়গায় সহমত পোষণ করছি। মমতাজ ভাই যদিও বলেছেন যে শ্রমিকদের বেতন বেড়েছে, হ্যাঁ গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ছে, কিন্তু মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতার কারণে তারা কি ঠিকমতো পাচ্ছে? আজকে শ্রমিকরা যে ঘরবাড়ির কথা বলছে, এটা যারা বিদেশে থাকে, যেসব শ্রমিকরা ডলার পাঠায়, যারা নাকি রপ্তানি, যারা নাকি আমাদের দেশে রিমিটেন্স পাঠায়, তারা ঘরবাড়ি করতেছে। আমাদের শ্রমিকরা কোনো এই পয়সা দিয়ে তারা ঘরবাড়ি করতে পারতেছে না, কারণ বেতনও বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, তারা জীবন সংগ্রামে আছে। আমি এখানে ইতিবাচকভাবেই কথাটা বলতে চাই। আজকে দেখেন, আমি লাস্ট যে পয়েন্টটা দিয়ে বলবো যে দেখেন আজকে দুইটা দল, একটা বড় দল আওয়ামী লীগ, এটি ঐতিহ্যবাহী খুব পুরাতন দল, বিএনপি এটি ঐতিহ্যবাহী দল, আমরা যারা জাতীয় পার্টি করি, এই তিনটি দলই কিন্তু দেশকে শাসন করেছে। আজকে দেখেন আমি দুটা ঘটনা বলবো আপনাকে। জাতীয় পার্টির উদ্যোগে আজকে মিরপুরে আমাদের নেতা, স্থানীয় নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, সেখানে মোটর শ্রমিকদেরকে নিয়ে সে একটি শোভাযাত্রা করেছে, পানি বিতরণ করেছে, শরবত বিতরণ করেছে, খাবার বিতরণ করেছে এবং তাদের কল্যাণের কথা বলে সেখানে পথসভা করেছে। আপনি আরেকটা উদাহরণ দিতে চাই, সাভারে আপনি জানেন যে সেখানে পৌর শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত একটি সভায় সেখানে স্থানীয় নেতা নাজমুল হাসান লিমন, বিশ্বাস করেন আমি ছেলেটাকে আজকে আপনার মাধ্যমেই দিতে চাই, একটা অনন্য একটি অনুষ্ঠান করেছে রিকশাওয়ালাদেরকে নিয়ে, যে সেখানে তারা পৃথক লেনের দাবি, তাদের অধিকার, তাদের কল্যাণের প্রশ্নে কিছু কথা বলেছে। আমি এই দুইটাও রেফারেন্স টানলাম এই কারণে, ঢাকায় শোডাউনের দরকার নাই, যেই জায়গায় শ্রমিক আছে তাদেরকে নিয়ে যদি কল্যাণের কিছু কথা বলা হয়, তাদেরকে অধিকার রক্ষায় যদি কিছু কথা বলা হয়, তাহলে সেটাই হবে সার্থকতা, মে দিবসের সার্থকতা। এখন ঢাকায় আমি জাতীয় পার্টির একটা করলেন, বিএনপি তার পার্টি অফিসের সামনে করলো, আওয়ামী লীগ করলো, এটা তো শ্রমিকদের না। আপনি ঠিক বলেছেন, সেই দুদু সাহেব এবং মমতাজ ভাই একটা কথায় একমত, আমিও সেই জায়গায় একমত। শ্রমিকদের সেই ড্যামরায় অনুষ্ঠান হয় না এখন, সেই টুঙ্গিতে এখন অনুষ্ঠান হয় না। 90-এর পরে আমাদেরকে স্বৈরাচার বলা হয়, 90 পর্যন্ত কিন্তু সেখানে যে বড় বড় কাজী জাফর আহমদের কথা স্মরণ করতে হয়, বড় বড় শ্রমিক নেতাদের কথা স্মরণ করতে হয়, কিন্তু পরবর্তীতে পাটকলগুলি বন্ধ করে দেওয়ার পর সেখানে শ্রমিক আন্দোলন নেই। আজকে শামসুজ্জামান দুদু শতার্থ বলেছে, আজকে সমাজতান্ত্রিক দেশগুলোর বিচ্যুতি হয়েছে, কিন্তু পুঁজিবাদী দেশ বলেন, পাশ্চাত্য দেশ বলেন, তারা শ্রম অধিকার নিয়ে কথা বলছে, তারা বাংলাদেশকে চাপ দিচ্ছে যে তুমি শ্রম অধিকার নিশ্চিত করো, তাহলে তোমাদের সাথে এইভাবে আমাদের সম্পর্ক হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে শ্রমিকদের অধিকারের ব্যাপারে আজকে ঠিক বলেছে যে আজকে বাম ঘরানার যারা সমাজতান্ত্রিক, আজকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক কথা মমতাজ ভাই বলেছেন, আমাদের সংবিধানে সেটা লেখা আছে, সমাজতান্ত্রিক অর্থনীতি কি আছে? তাহলে আমরা কেন এই মিথ্যাইয়ের মধ্যে আছি? কেন আমরা সংবিধানকে এখনো আমরা সেই জায়গায়, আপনি নিজেই স্বীকার করলো মমতাজ ভাইয়ের মধ্যে একজন বিজ্ঞজন, যে আজকে বাস্তবতার প্রেক্ষিতে আমরা সংবিধানকে সে কতবার 14 বার 15 বার 16 বার সংশোধন করা হয়েছে, আমরা কেন এই জায়গাটায় অর্থনীতির ক্ষেত্রে আমরা ঐক্যমত হয়ে আমরা সেই জায়গাটায় সংশোধনীটা আনতে পারছি না? সমাজতান্ত্রিক অর্থনীতি কোথায়? সমাজতন্ত্র দেখেন কোথায় সমাজতন্ত্র আছে? সুতরাং আমি বলবো আজকে ইতিহাসের বাঁকে আমরা দাঁড়িয়ে আছি। বাঁকটা হলো অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির যে শূন্যতা বিরাজ করছে, এইটা এই বড় দুই দলের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকে পথ নির্দেশ করতে হবে সঠিক রাজনীতির জন্য। এবং আজকে দেশে যে ব্যবস্থা হয়েছে, যে ভালো কাজ যেমন হয়েছে, আবার দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে আজকে অর্থনীতি আজকে একটি চ্যালেঞ্জের মুখে হচ্ছে, এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। নয়াপল্টনে বিএনপির সভা এই মে দিবসেই তারাই শ্রমিকদের নিয়ে শোডাউন করে, শ্রমিকরা কি এখন রাজনীতির হাতিয়ার হিসেবেই শুধু ব্যবহৃত হচ্ছেন কিনা? এটা এইভাবে না দেখে আমরা এইভাবে দেখতে পারি যে বিএনপি তার শ্রমিক সংগঠন আছে, শ্রমিক দল, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করছে। আওয়ামী লীগ তাদের শ্রমিক লীগ আছে, তারা মানে আজকের থেকে না, অনেক আগে থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। জাতীয় পার্টিরও শ্রমিক সংগঠন আছে, শ্রমিক পার্টি আছে, শ্রমিক পার্টি আছে। কাজের ধরন, পদ্ধতি, দৃষ্টিভঙ্গি হয়তো ভিন্নতা আছে,
এই দিবসটি পালন করার ক্ষেত্রে এই তিনটি দল না, বাম ঘরানার দলও আছে, এবং শ্রমিক নির্ভর এলাকাতে আগে মানে এক সময়, এখন থেকে বেশি হচ্ছে, এক সময় যেরকম এই যে নারায়ণগঞ্জ থেকে টঙ্গী বিভিন্ন যে শ্রমিক এলাকাগুলো ছিল, সেখানে একটা অন্য ধরনের দৃশ্য আমরা দেখতে পেতাম। উৎসব মুখর একটা পরিবেশে তারা মে দিবস পালন করত। শুধু যে মিলগুলোতে ছিল তা না, কিন্তু পরিবহন শ্রমিক ক্ষেত্রে মানে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য করতাম। কিন্তু রাজনীতির বিবর্তনেই বলবো যে ঘরানাটা চেঞ্জ হয়েছে, মানে তাদের কথা কেউ বলছে না বা সেই পরিমাপে হচ্ছে না, এটা ঠিক না। আজকে বিএনপি তার পার্টি অফিসের সামনে বা আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউতে করছে, এই তীব্র গরমের ভিতরে, মানে যেখানে মানুষ ঘর থেকে বেরোনো নিষেধাজ্ঞায় রয়েছে, এক ধরনের হিট অ্যালার্জি আছে, তারপরও এই দুটি সমাবেশ, আর মিলন ভাই যে দুটো সমাবেশের কথা বলল মানে পার্টি অফিসের বাইরে, মানে এইগুলো কিন্তু এই মানে আমি ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে পড়ছি বলে যাব কি যাব না, মানে শারীরিক দিক থেকে আমি অসুস্থ, অনেকে হয়তো যেতে পারেনি, কিন্তু তার মানে এই নয় যে এখানে উৎসাহের ঘাটতি ছিল। অর্থাৎ শ্রমিকদের সঙ্গে আগে যেভাবে রাজনীতির দলগুলো ছিল এখনও আছে, তাদের সপক্ষে কাজ করে। এখানে যেটি বিবেচ্য বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে তাদের প্রাপ্যটা প্রধানত সরকারের পক্ষ থেকে আসে, যে যখন কোন সরকার থাকে সেখানে হয়তো সরকারগুলো তাদের মতো করে ব্যাখ্যা করবে, কিন্তু বাস্তবতা যেটা এখন মমতাজ ভাইয়ের সরকার মানে আওয়ামী লীগ সরকার, এবং একটা দীর্ঘ সময় তারা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তবতা যেভাবে বললো, যেমন মমতাজ ভাই বলল যে এখন তো গ্রামে মানুষ মানে খুবই ভালো আছে, যে কারণে তারা আর গ্রামে থাকতে চাচ্ছে না, এখন বেড়ার ঘর নেই। আসলে বাস্তবতা হচ্ছে কি, কৃষি শ্রমিকরা তাদের যে ন্যায্য মূল্যটা দরকার সেই মূল্যটা সেখানে তারা পাচ্ছে না। না হলে ঘর বাড়ি পরিবার ছেড়ে কেউ এখানে ঢাকা শহরে রিক্সা চালাতে আসে? কোনোদিন আসে না। এখানে কেন তারা ছুটে আসছে? হয়তো একটু বেশি পয়সার প্রত্যাশায় তারা ছুটে আসছে। অর্থাৎ তারা যদি তার স্বজন পরিজনের সঙ্গে থাকার মতো অ্যাবিলিটি, অর্থাৎ কৃষিকাজ করে তাদের পোষাচ্ছে না, যেভাবে হোক এটা পোষাচ্ছে না, সেখানে সরকারের কী কাজটা ছিল? বিএনপির সময় কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়নি, এইগুলোর কার্যকারিতা সম্বন্ধে প্রশ্ন ছিল। কিছু কিছু প্রতিষ্ঠান, যে বিশেষ করে খুলনাতে বা আজমজি জুট মিলের কথা বলে, কিন্তু বাস্তবতাটা কি? সেখানে শ্রমিকদের বেতন আজ 6 মাস 1 বছর হয় না, 2 বছর হয় না, বেতনই হয় না। ওই প্রতিষ্ঠানগুলো কোনো রকম দুঃখে দুঃখে চলছে। বাস্তবতা এই। আমি তো খুলনা ডিভিশনের লোক, সেখানে গেলে যে হাহাকার শ্রমিক কলোনিগুলোতে, এটি ওখানে না গেলে বোঝা খুব কঠিন। পরিবহন সেক্টরের ক্ষেত্রে কয়জন মানুষ ভালো আছে? মানে যে অনিয়ম, যে মানে নিশ্চয়তার অভাব, এই জায়গাগুলোতে এখন রাজনীতির যে নিশ্চয়তাগুলো থাকার দরকার ছিল সেগুলো নাই। আর মিলন ভাইয়ের সঙ্গে আমি একমত। আমি এই কথাটা বললাম, মিলন ভাইয়ের সমর্থন দিল, আর উনি বিস্তৃতভাবে বললেন। সেটা হচ্ছে গার্মেন্টসের সেক্টর শুরুতে বেতন বৃদ্ধি হয়েছে, মমতাজ ভাই যারা দাবি করছে, আমি দ্বিমত করছি না, অনেক বছর আরও বাড়া উচিত। কেন? এই দ্রব্যমূল্যের যে লাগামহীন বৃদ্ধি, আপনি সেটা কীভাবে ব্যাখ্যা করবেন? আগে 16 টাকা চাল ছিল আমাদের বিএনপির সর্বশেষ সময়, সেই সময় তো প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল 10 টাকা সের চাল। এখন সেই চালটি কত টাকা? 60, 70, 80 টাকা এসে দাঁড়িয়েছে। এখন যদি এটা হয় তাহলে তার ইনকামটা কত হওয়া উচিত? তখন কি ছিল আর এখন কতটুকু? সেই জন্য আমার কাছে মনে হয় আমরা সরকারের অবস্থান থাকলে যেটা ডিপেন্ড করি সেটি বাস্তবতার সঙ্গে কোনো মিল থাকে না। আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ বিশ্বের অনেক দেশে এখন অস্থিতিশীল, কিন্তু বাংলাদেশে যে স্থিতিশীলতা দাবি করা হচ্ছে এটা একেবারেই রূপকথা, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমরা শ্রমিকদের পক্ষে, আজকে মে দিবস শ্রমিকদের পক্ষে বলা না, মানুষের মতো মানুষ হিসাবে বেঁচে থাকার জন্যই তো 71-এর মুক্তিযুদ্ধ
স্বাধীনতা যুদ্ধ, লড়াই, সংগ্রাম, শুধু যে 71 তা তো না, ওইদিকে 24 বছর আর ওইদিকে 52 বছর। আপনি শুরুতে বলেছিলেন যে শুধু শ্রমিক না, মানুষের অধিকার রক্ষায় দেশের সাধারণ মানুষের যাদের, তারা কেমন আছে, সব মিলিয়ে একটি প্রভাব পড়ে, যেখানে আসলে ভোট নিয়ে প্রশ্ন তুলেছিলেন, গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে, সরকারের ক্ষমতায় থাকা নিয়ে। আসলে সেগুলোর পরিবর্তন হলে কি এই বিষয়গুলো সত্যি সত্যি কোনো সব থেকে আমরা পরিবর্তন হচ্ছে? অপরাধমূলক কাজ করেছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশ হিসাবে একজন মানুষ তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করবে, এটা স্বাভাবিক। সে আওয়ামী লীগে ভোট দিতে পারে, বিএনপি দিতে পারে, জাতীয় পার্টি দিতে পারে, যাকে খুশি দিতে পারে। এই ব্যবস্থা আমরা কিন্তু বারবার হাতছাড়া করেছি। সর্বশেষ হচ্ছে মর্মান্তিক যে কেয়ারটেকার যারা আন্দোলন করেছে প্রথমে, তারা কিন্তু অর্জনকে একটা মহৎ কাজ মনে করেছে, কিন্তু তারা আবার এটা বাতিল করেছে। বিএনপি এটা প্রতিষ্ঠা করেছে, অর্থাৎ আইনগত দিক থেকে 15 ফেব্রুয়ারিতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি? স্বাধীনতা যুদ্ধের পরে, মানে স্বাধীনতা, আমি কেন গণতন্ত্রের জন্য আবার দাবি জানাতে হবে, স্বাধীনতার জন্য দাবি জানাতে হবে, লেখার কথা, বলার কথা, সমাবেশের কেন আবার আমাকে দাবি জানাতে হবে? অসভ্য জাতি তো মানে বাঙালি না, খুবই মেধাবী জাতি। এই জাতি বারবার কেন এই প্রশ্নের মুখোমুখি হচ্ছে এবং তাকে আবার আন্দোলনে যেতে হচ্ছে? যেমন আমি অনেক টকশোতে বলেছি, আওয়ামী লীগ আসলে বিরোধী দলের গণতন্ত্রী, সরকারি সে ফ্যাসিস্ট। শামসুজ্জামান দুদু, আমি আপনার কাছে আবার আসবো। মমতাজ হোসেন, যেটি শামসুজ্জামান দুদু বললেন যে আওয়ামী লীগ আসলে বিরোধী দলের, সরকারে তার রূপ ভিন্ন, আপনি মনে করেন কি যে জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন যদি আমরা বিশ্বাস করি, তাহলে তো ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আজকে আছে। সুতরাং সেই ভোটটি কেমন হয়েছে সেটি নিয়ে সেটা প্রশ্ন পড়ে আসে। যে আমি বলতে চাচ্ছিলাম যে, আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে বিরোধী দলের যে দায়িত্ব, কর্তব্য, যা করার আওয়ামী লীগ সেটা করতে পারে, সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। সরকারে এসেও আওয়ামী লীগ প্রমাণ করেছে সরকারের ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতায় থাকে, জনগণ এবং রাষ্ট্রের কী কল্যাণ করা যায় সেইটাও আওয়ামী লীগ প্রমাণ করেছে, সেইভাবে কল্যাণ করে রাষ্ট্রের উন্নতি অগ্রগতির মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের দুইটাই তার আওয়ামী লীগের জন্য, হ্যাঁ, তার সরকার এবং বিরোধী দলের দুই জায়গায় সফল। তাই সে বিরোধী দলে থাকলেও বিরোধী দলের যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করেছে, সরকারি দলে সরকারে আসে তারা সেইভাবে তার দায়িত্ব পালন করছে। এখন যে মানে সে যেটা বলছে শ্রমিক আন্দোলন বা শ্রমিকের যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। আজকে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী আপনার শ্রম মন্ত্রণালয়ের অধীনে যে অনুষ্ঠান উনি গিয়েছেন, আওয়ামী লীগ তার করেছে, শ্রমিক লীগ দিয়ে, বিএনপি অন্যান্য সংগঠন। কিন্তু যেইভাবে আগে যেটা দুদু সাহেব বলেছেন, সঠিকই বলেছেন, যে আগে সারা বাংলাদেশেই শ্রমিকের যে এই মে দিবসটা যেভাবে পালন করতো এবং শ্রমিকদের যে তাদের সংগঠনগুলো ছিল, সেইটার কিন্তু এখন সেই অবস্থাটা নাই। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা কী কারণে নেই সেইটা কিছু রেফারেন্স আমি দিতে গিয়েছিলাম। এটা বলতেছিলাম যে শ্রমিকদের যে আগে যে চাহিদাগুলো ছিল, তাদের মূল দাবিগুলো ছিল, বেতনের যে তাদের দাবিদা, মেনতে মানুষের পেটে ভাত থাকলে বস্ত্র, বাসস্থান, এই সমস্যাগুলা, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, মৌলিক যে চাহিদাগুলো মানুষ, সেখানে শ্রমিকদের যে মৌলিক চাহিদা, বেতন এবং তার থাকা, বাসস্থান, স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে কিন্তু যারা এই যে মিলন এখানে আছেন গার্মেন্টসের সাথে জড়িত, গার্মেন্টসের আগের যে ব্যবস্থাটা ছিল, প্রাথমিক অবস্থা আজ থেকে 15 বছর আগেও যে ছিল, এখন গার্মেন্টসের শ্রমিকরা এবং গার্মেন্টসের যে ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিক যারা কাজ করেন তাদের সুরক্ষা অনেক পরিবর্তন হয়েছে, এটা অস্বীকার করলে হবে না। তা আমি মনে করি না যে একদম হয়ে গেছে তা না। তারপরও যেহেতু এখন দিন দিন মানুষের চাহিদা বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বেড়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আন্তর্জাতিক বাজার বলেন, দেশি বাজার বলেন, যেইভাবে হোক আমরা আজকে, তো সেইটার সাথে তাল মিলিয়ে অবশ্যই সেই শ্রমিকদের যাতে সে পেট ভরে খেতে পারে, তার পরিবার নিয়ে চলতে পারে, সেই জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে। এটা সরকার সবসময় করে।
প্রতি বছর বা 1 বছর 2 বছর পরপরই শ্রমিকদের গার্মেন্টস বলেন, কলকারখানা শ্রমিক বলেন, ব্যাংক, একসময় ব্যাংকের যারা আন্দোলন করতেন নেতা ছিলেন, ব্যাংকের শ্রমিক আন্দোলনের শ্রমিক ইউনিয়ন তারা অত্যন্ত শক্তিশালী ছিল। আমি দেখেছি, আমরা এসে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি ব্যাংকের কর্মচারী বিশাল বিশাল মিটিং করেছেন, সে ব্যাংকের ন্যাশনালাইজেশনের বিরুদ্ধে, হ্যাঁ, তারা আন্দোলন করেছেন, আমরা সেখানে ছিলাম। সেই সংগঠনগুলো কিন্তু এখন নাই, সে অবস্থাটা নাই। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, এই যে আমি যেটা প্রথম শুরু করেছিলাম যে আমাদের অর্থনৈতিক যে পরিবর্তনটা এসেছে, সমাজ অর্থনৈতিক ব্যবস্থা যে পরিবর্তনটা এসেছে, সমাজতান্ত্রিক চেতনা, চিন্তা চেতনার থেকে আমরা বেরিয়ে এসে আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে যে আমরা ঢুকে গিয়েছি, সেই ঢুকার মধ্য দিয়ে যে সুফলগুলো পেয়েছি, হ্যাঁ, তো এইগুলোর জন্য আমরা শ্রমিকরা অনেকে খুশি। আর যে কুফলগুলো আমরা পেয়েছি, যেগুলো খারাপ জিনিসগুলো পেয়েছি, সেটার জন্য আমরা আজকে ভুক্তভোগী। সুতরাং দুইটা জিনিসই আছে। এখন যে আপনি যেটা দুদু ভাই বলেছেন, আজকে পশ্চিমা বিশ্ব, পুঁজিবাদী বিশ্ব শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রতি রক্ষার কথা বলতে হচ্ছে, সরকার বারবার বলছে তারা, কত, যেখানে সমাজতান্ত্রিক দেশগুলো বলার কথা, একসময় সমাজতান্ত্রিক দেশগুলো এই ব্যাপারে সোচ্চার ছিলেন। আমরা সেটা আকৃষ্ট হয়েছি একটা সময় ছাত্র রাজনীতি করতে গিয়ে, এইসব স্লোগান, কথাবার্তা, হ্যাঁ, আমরা খুব আকৃষ্ট হয়েছি এবং আমরা মনে করেছি হ্যাঁ, এগুলা এই দেশের সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনতে পারে। এখনকার দিনে সেটা টোটাল জিনিসটাই উঠে, সারা পৃথিবী সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থা সব পরিবর্তন হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ তো তার বাইরে নয়। আমি মনে করি বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিকরা যেটুকু তারা পেয়েছে, আমি মনে করি না কোনো সময় তারা বাংলাদেশে এই। মমতাজ হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। গোলাম সরোয়ার মিলন, আপনি নিজে বলেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব এখন শ্রম অধিকার নিয়ে বাংলাদেশকে চাপ দেয়। আপনি একজন উদ্যোক্তা হিসেবে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে অনেক কথা পশ্চিমা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা বিষয়ে তাদের মতামত দিয়েছে, শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন গঠন থেকে শুরু করে। আপনি কি মনে করেন যে শ্রমিকদের যে অবাধ স্বাধীনতা যেটি থাকার প্রয়োজন ছিল, সেখানে কোনো ঘাটতি আছে আমাদের? দেখেন, আমরা অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভিন্ন অপবাদ রাজনীতির কারণে দিয়ে থাকি, কিংবা তাদের সমালোচনা করে থাকি, কিংবা তাদের পক্ষেও অনেকে কথা বলে থাকেন। আপনি নির্মোহ অবস্থান থেকে যদি একটু কথা বলি, আমরা যেটা সবাই স্বীকার করলেন যে আমরা যেটা বাম রাজনীতি বলেন, কিংবা আজকে যে সমস্ত সমাজতান্ত্রিক দেশ আছে তাদের কাছ থেকে যে শ্রম অধিকারের কথাটা আসার কথা ছিল, সেটা তো আসে নাই। সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে, কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসছে। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টসে যে আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলি দিবে, হ্যাঁ, সেটার ক্ষেত্রে তারা যে শর্ত আরোপ করতেছে, সেইখানে কিন্তু শ্রম অধিকারের কথা কিন্তু সেইভাবে আসছে। বাংলাদেশ কিন্তু সেই জায়গায় কিন্তু এখনও সেইভাবে অ্যাড্রেস করতে পারে নাই, শ্রম অধিকারের জায়গায় সেটা অ্যাড্রেস করতে পারে নাই। আইএলওর কনভেনশন অনুযায়ী, মমতাজ ভাই এগুলি ভালো জানেন, উনি কূটনীতিক ছিলেন, যে কথাটা আসছে যে বাংলাদেশকে সেইভাবে তার এটাকে কি বলে টিউনিং বলেন করার কথা, সেই জায়গাটায় সরকার করছে না। আমি একজন উদ্যোক্তা হিসাবে বলবো যে আমাদের এখানে ট্রেড ইউনিয়ন করার কথা বলছে, এটার পক্ষে বিপক্ষে দুরকম কথাই আছে। কিন্তু একটা জিনিস কি, যে আমরা কিন্তু শ্রমিকদের কিন্তু দেখেন গার্মেন্টসে আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। রানা প্লাজার যে ঘটার পর অ্যালায়েন্স অ্যান্ড অ্যাকর্ডের কারণে যে আমরা কমপ্লায়েন্স ইস্যুটাকে যে মিট করলাম, যেটা মমতাজ ভাই করছেন, আমরা বলি যে এই জায়গাটা তো গার্মেন্টসে তো একটা গুণগত পরিবর্তন আসছে, শ্রমিকদের অধিকার রক্ষায় বলেন, তাদের নিরাপত্তার প্রশ্নে বলেন, সেই জিনিসটা কিন্তু গার্মেন্টস সেক্টর করেছে। সেই কমপ্লায়েন্সটা অন্য জায়গায় হচ্ছে না কেন? সরকারকে তো এখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে হবে। উদ্যোক্তা এবং শ্রমিকের দুইজনের সমন্বয়ে, এখানে যদিও মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের অনেক ক্ষেত্রে, আমাদের দৃষ্টিতে অনেক ক্ষেত্রে তাদের পক্ষ হয়েও কিন্তু এটা করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। অনেক, যেটা দুদক স্বীকার করলো, যে আমাদের এই সেক্টরে কিন্তু তাদের বেতন অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ আমাদের পেইনটা কিন্তু দেখেন, গার্মেন্টসের পেইনটা অনেকে বুঝে না, তারা মনে করে এরা ওদের গরিবকে ঠকাচ্ছে, ব্যাংকের টাকা নিয়ে দিকে করছে, কিন্তু এরা যে একটা এক্সপোর্ট করে আবার টাকাটা আনা, অসৎ ব্যবসায়ীদের পক্ষে বলছি না, কিন্তু
জেনুইনলি যারা ব্যবসা করছে তারা কিন্তু ভালো নেই, তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে আছে। ইন্টারন্যাশনাল মার্কেটকে কম্পিটিটিভ করা, ফেস করা, কোভিডকে ফেস করা, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ফেস করা, আন্তর্জাতিক বাজারের মূল্যস্ফীতির কারণে যে দাম কমে যাচ্ছে, যে চ্যালেঞ্জের মুখে আছে, এই জায়গায় নীতিগত সহায়তা দেওয়া হলো গভর্নমেন্টের দায়িত্ব এবং কর্তব্য। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলছি যে শ্রমিকদেরকে যে 20%-এর কথা বলছি, যে তাদেরকে এই 20%-এর অধিকারের মধ্যে আছে, 80% কিন্তু সেটা নাই। তাই আমি বলবো যে আমি লাস্ট পয়েন্টটা শেষ করতে চাই এইভাবে, যে কথাটা উনি বললেন যে আওয়ামী লীগ বিরোধী দলে কি থাকলে বিরোধী দলের সফল, সরকারি দলের সফল। এই জায়গাটা আমি বলবো যে আওয়ামী লীগ বিরোধী দলে এটা এই যে দেশের যে অবস্থা, যে সূচক বিরাজমান করতেছে, আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, আন্দোলন কাকে বলে, কি এবং কি অবস্থা, যেটা বিএনপি পারে নাই, আওয়ামী লীগ সেটা দেখা দিত। আর সরকারি দলে নির্বাচিত হলেই গণতান্ত্রিক হওয়া যায় না, নির্বাচিত হলে এবং সেই নির্বাচনটা যথাযথ হয়েছে কিনা সেটাও প্রশ্নবিদ্ধ। সুতরাং আওয়ামী লীগ সেই যে সফলতার কথা মমতাজ ভাই দাবি করতেছেন, এই সফলতা আমি মনে করি জনগণ এটাকে সফল মনে করে না। জনগণ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন চায়, সকলের অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য নির্বাচন। আমার ভোটটা আমি দেব, যাকে ভালো মনে করি তাকে দেব, এই পরিবেশটা যাতে সৃষ্টি হয়, এটা জনগণ চায়। গোলাম সালাম মিলন, আমরা আর একটা বিরতি নিব। বাংলাদেশে নাই, আওয়ামী লীগিজম ছাড়া কারোর কোনো অধিকার নাই। এমনকি বাংলাদেশের যদি আওয়ামী লীগ ঘরানার কোনো ছাত্র না হয়, সে চাকরিও পাবে না, আর পেলেও সে চাকরি থাকবে না। ডিএনএ টেস্ট করার পর যদি বোঝা যায় যে এই আওয়ামী লীগের বাইরে, সে সেনাবাহিনী অথবা বেসরকারি, হাজার হাজার প্রমাণ আছে যারা চাকরিতে নাই। দলীয়করণ কাকে বলে, কত প্রকার, কি এটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। পুলিশ, সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, এমন কোনো জায়গা নাই যে জায়গাটা এখন আওয়ামী ঘরানার বাইরে আছে। তো শ্রমিক সত্য কথাটা যদি বলে, সে যদি ব্যাংকের ঢাকা বা জেলা সদরে থাকে, তাহলে সত্য বলার কারণে তাকে এমন খাগড়াছড়ির বর্ডারে গিয়ে তাকে বসবাস করতে হবে, হয়তো বা চাকরি থাকবে না, ওএসডি হয়ে যাবে, প্রমোশন তো অনেক পরের ব্যাপার। এই ধরনের ভরি ভরি ঘটনা এখন আছে, যে কারণে আপনি শ্রমিক আন্দোলনে, এমনকি দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, আমরা তো এখন ছাত্র আন্দোলনে ছিলাম, মিলন ভাই ছিল, অনু ছিল, মমতাজ, একমাত্র সরকারি সংগঠন বাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, কোনো জায়গায় বিএনপি সহ কোনো বিরোধী দলের সদস্যরা থাকতে পারে না। এটা আজকের থেকে না, গত 15 বছর ধরে। এক জঙ্গলি দেশ, জঙ্গলি শাসন, জঙ্গলি নিয়ম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3rd ক্লাস পাওয়া ছেলে শিক্ষক হয়েছে, এর আগে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এখানে বোধহয় আমরা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা ভাবা যায় না, খালি দলীয় পরিচয়ে এটি সম্ভব হয়েছে। আর এই কয়দিন আগে জাহাঙ্গীরনগরে যে একটা মেয়ে যেভাবে মানে তার সতীত্ব হারাইছে, শুধু যে জাহাঙ্গীরনগর তা তো না, মানে চিন্তা করতে হয় না। আপনি ফেসবুকে খালি একটা মন্তব্য করার কারণে 1.5 থেকে 2 বছরে জগন্নাথের একটা মেয়ে জেল খেটেছে। মানে এটা আমি প্রত্যেকে অর্থে বলছি। তো এই সময়ে আপনি শ্রমিক সংগঠন করা, শ্রমিকদের আগের যে মানে ইউনিয়নগুলোতে ভাবতে পারবেন না, তো কোনো শ্রমিক সংগঠন এখন নাই। অর্থাৎ দেশে আমি যে ফ্যাসিবাদের কথা বললাম না, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগই পারে। মিলন ভাই একসময় বিরোধী ছাত্র রাজনীতি করেছেন, তো উনি ওই ফ্যাসিবাদের বাইরে যে সরকারগুলো ছিল, এমনকি তার যে মানে শ্রমিক কি সামরিক সরকার, ধরেন এই এরশাদ সাহেবের, তার 100,000 গুণ যদি এক জায়গায় করা হয়, তাহলে একটা ফ্যাসিবাদ তৈরি হয়। সামরিক স্বৈরাচারের সময় যতটুকু ছাত্ররা কাজ করতে পেরেছে, এখন তার ন্যূনতম নাই সুযোগ এই ফ্যাসিবাদ। সেটি যদি উনি মাথায় রাখতো, তাহলে আর এই কথা বলতো না। আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, আন্দোলন কাকে বলে শুনে শেষ করি, তাহলে দেখাই দিত। আর যদি ফ্যাসিবাদ দেশেদের মধ্যে থাকতো,
তাহলে আওয়ামী লীগ আদতেও দেশে থাকতো কিনা আমার সন্দেহ আছে। শামসুজ্জামান দুদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। মমতাজ হোসেন, যেটি দুদু ভাই বললেন যে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে যেখানে হ্যাঁ, দেখেন, আওয়ামী লীগ ছাড়া বাইরে আর কেউ নেই, প্রশাসনের দলীয়করণের কথাও বলেছেন তিনি। ছিলাম শ্রমিক আন্দোলন মিলন বলেছেন যে গার্মেন্টসের যে এখনকার গার্মেন্টসের যে সিচুয়েশনটা আমি কিছুটা শুরু করে উনি বলেছেন ডিটেলটা। সেই সময় কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই যে কোভিডের সময় গার্মেন্টসের যে ইনসেন্টিভ দেওয়া হয়েছে, শ্রমিকদের বেতন কিন্তু বন্ধ ছিল না, কোনো সেক্টরে না। গার্মেন্টস বলেন, কলকারখানার শ্রমিক বলেন, আপনার যত শ্রমজীবী মানুষ আছিল, কাউর মানে ব্যাংক বলেন, কোথাও কোনো তাদের বেতন বন্ধ ছিল না, সরকার দিয়ে গেছেন, ইনসেন্টিভ দিয়ে গেছেন। সুতরাং শ্রমিকদের জন্য সরকারের যত রকমের কল্যাণ করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা হিসেবে সেটা করেছেন, এটা অস্বীকার করলে তো হবে না। দ্বিতীয়ত জিনিসটা হলো আজকে ট্রেড ইউনিয়ন আন্দোলন। একসময় আমরা দেখেছি, আমার সময় আমি যখন পাকিস্তান আমলে দেখেছি, কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে, পরবর্তীতে ওনারাও দেখেছেন ট্রেড ইউনিয়ন আন্দোলন, যে ট্রেড ইউনিয়নের নেতৃত্ব যারা ছিলেন তখনকার সময় মানুষ চিনত, জনগণ জানতো যে এরা ট্রেড ইউনিয়ন আন্দোলন করেন, এরা শ্রম আন্দোলন করেন, শ্রমিক নেতা, বড় বড় শ্রমিক নেতা ছিলেন। আজকের দিনে কিন্তু সেই ট্রেড ইউনিয়ন আন্দোলন করতে গিয়ে নেতৃবৃন্দ আমরা তাদেরকে খুঁজে পাই না, সঠিক যারা নেতৃত্ব দিয়ে থাকেন ট্রেড ইউনিয়ন সেটা খুঁজে পাই না। তো যার সেক্টরে আজকে যদি নেতৃত্ব সঠিকভাবে গড়ে উঠতো সেই সব সেক্টরগুলোতে, তাইলে অবশ্যই আজকে আমরা এই শ্রমিকদের তাদের নিজ দাবির ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে সরকারের সাথে একটা বার্গেনিং যে যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা তারা তুলতে পারতেন। তারপরেও আমি মনে করি আগামী দিনে এই দেশের কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই দেশের মানুষের, সাধারণ মানুষের কল্যাণ করার অর্থ মানে কি, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের কল্যাণ না হলে রাষ্ট্রের উন্নতি হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দেশের যারা শ্রমিক, কৃষক, মজদুর যারাই আছেন, পেশা, বিভিন্ন পেশা যারা আছেন, সবাই উন্নতি আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেদিকে ভালোভাবে নজর দিচ্ছেন এবং করে যাচ্ছেন, এবং ভবিষ্যতে আওয়ামী লীগ তাদের স্বার্থ রক্ষা করেই রাষ্ট্রের অগ্রগতি এবং অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবে। মমতাজ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোলাম সরোয়ার মিলন, ট্রেড ইউনিয়নের প্রয়োজনীয়তা কি? না, ট্রেড ইউনিয়ন তো শ্রমিকের অধিকার রক্ষার কথা তখন বললাম। এখন ট্রেড ইউনিয়ন না থাকলে তো তাদের অধিকারের কথা কে বলবে? তাদের ফোরাম, সেই অধিকার কি আসলে সত্যিকারের প্রতিফলিত হচ্ছে? সেই অধিকার বলতে কি, কতগুলি জিনিস আছে। ধরেন যে শ্রম ঘন্টা 1 মে, এখন কিন্তু 8 ঘন্টার বিনিময়ে ইউরোপে যদি যান, সেখানে কিন্তু তারা সেই জিনিসটাকে তারা নিয়ে আসছে সপ্তাহে 4 দিন। আপনি অনেক রিফর্ম হয়েছে, একটা ট্রান্সফরমেশন কিন্তু হয়েছে আপনার ওয়ার্ল্ডের শিল্পায়নের ক্ষেত্রে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় আছি, এখানে প্রযুক্তির উপর তো যাচ্ছে। সুতরাং এখানে আমাদের দেশের মতো করেই আমাদের ট্রেড ইউনিয়নের তাদের অধিকারটা কিংবা তাদেরকে সুযোগ সুবিধাটা দিতে হবে। বলছিলেন যে কার্যকর না হলে, কার্যকর সেটাই বলতেছি। দেখেন, উনি আওয়ামী লীগের একজন সম্মানিত নেতা হওয়ার পরও উনি আশাবাদ ব্যক্ত করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই করবেন। আমিও আশাবাদ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথা বলতে চাই, যেটা আমার স্নেহের প্রিয় দুদু বলল, সামরিক সরকারের কথা। দেখেন, পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতির জনক, যিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন, ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে স্লোগানে মুখরিত করেছিলেন। সেই উপজেলার নির্বাচন হতে যাচ্ছে। সেই উপজেলাকে কার্যকর করতে হবে, সেই উপজেলাকে আরও স্ট্রেনথেন করতে হবে। এবং এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ যদি না করা হয়, আপনি ঢাকার আসার জনস্রোতকে যদি আপনি রোধ না করতে পারেন, তাহলে এই মূল্যস্ফীতি তো আরও বাড়বেই। এবং ওই যে শ্রমিকের যেটা বললো দুদু সাহেব, যে ন্যায্য মূল্যে কৃষক পায় না, আপনি সিন্ডিকেট ভাঙতে হবে। আপনার সব কিছুর সমাধান আছে এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা, যে স্বপ্নটা আমরা দেখেছিলাম। আমাদেরকে তো আওয়ামী লীগ বিএনপি দুজনই স্বৈরাচার বলেন, তো এই 90 পর থেকে আপনারা যে কোন আচারে আসেন, এটা আপনারা এখানে বারবার বলছি। আমরা তো অনেক আচারই দেখলাম, খালি আমাদেরকে স্বৈরাচার বলেন। আমি বলতে চাই, যে আমলের যেই থাকুক তাদের ভালো জিনিসটাকে গ্রহণ করেন, ঐক্যমতে আসেন, দেশটাকে আমরা স্বাধীন একটা নতুন প্রজন্মের কাছে আমরা যেন এটা নিয়ে যেতে পারি। এবং শেষে বলবো যে আজকে একটা ভালো ভোট, অর্থবহ গুণগত রাজনীতির মাধ্যমে সেটা হওয়া দরকার, এবং সেখানে প্রপোর্শনেট আনুপাতিক ভোটের কথা আসছে, প্রাদেশিক সরকারে আসছে। এগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি যেমন আশাবাদ ব্যক্ত করছেন, ভালো কথা, আমিও একজন আশাবাদী হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সারা জীবন প্রাইম মিনিস্টার থাকবেন না, শি ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি যাতে এই কাজগুলি করে যান, এবং এদেশে উনি ভাষায়, আমার দুদুর ভাষায় ফ্যাসিবাদের কথা বলেছেন,
আমার ভাষায় আমি বলবো যে ফ্যাসিবাদও যে ভালো কাজ করতে পারে এই প্রমাণটা আশা করি উনি রাখবেন। গোলাম সালাম মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। মমতাজ হোসেন এবং শামসুজ্জামান দুদু, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।